বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতির 13 পর্ব। সত্যর বেহায়াপনার কথা জানতে আর বাকি থাকে না কারো এ তল্লাটে। বাপ নিতে এসেছিল, শ্বশুর শাশুড়ি এক কথায় মত দিয়েছিল, অথচ সত্য যায়নি, নিজে ফিরিয়ে দিয়েছে বাপকে। এ অভাবনীয় সংবাদটা যেন খড়ের জালে আগুন লাগার মতো ছড়িয়ে পড়ল এ পাড়া থেকে ও পাড়া। পাড়ার অন্য বউরা ভাবল বারুজ্জে বাড়ির বউটার নানা নিন্দেবাদ শুনেছি, এতদিনে তার মানে পাওয়া গেল, বউটা পাগল। আহা বেচারা নবকুমার, বেয়াইয়ের বিষয়ের লোভে বাপ কিনা একটা পাগল বউ গলায় চাপিয়েছে ছেলের। তার সত্য সম্পর্কে এ ধরনের আলোচনা আরও একবার হয়ে গেছে ইতিপূর্বে। সত্যর বাপের বাড়ির দেশেই হয়েছে। যখন চাউর হয়ে গেল রামকালী কবরেজ মেয়ে পাঠাতে চাননি, মেয়ে নিজে বলেছে পাঠিয়ে দাও বাবা, তখন এর থেকে বেশি বই কম ছিচিক্কার পড়েনি। ভুবনেশ্বরী অবিরল কেঁদে মাটি ভিজিয়েছে। সত্যর বন্ধুরা গাল থেকে আর হাত নামাতে পারেনি। সত্য নিশ্চল থেকেছে। শুধু যখন সারদা বলেছে, নিজের পায়ে নিজে কুরুল মারলে ঠাকুরজি? কুরুল তো বাবা সেই 8 বছর বয়সে গলায় বসিয়ে রেখেছেন বউ, নতুন আর কি হলো? তবু আরো একটা বছর থাকতে পেতে। এতখানি জীবনে একটা বছর কম বেশিতে আর কি বা হবে বউ? রাগের মাথায় তারা ওই আবার বিয়ে না কি বলেছে, তাই করলে তো সারা জীবন সতীনের জ্বালায় জ্বলতে হবে। সারদা একটা নিঃশ্বাস ফেলে চুপ করেছে। আর যখন ভুবনেশ্বরী কেঁদে কেটে মেয়ের হাত ধরে বলেছে, আমাদের জন্য তোর মন কেমন করছে না সত্য, তখন সত্য অন্যদিকে মুখ ফিরিয়ে উদাস গলায় বলেছে, করছে কি করছে না সে কথা কি ঢাক পিটিয়ে বলতে হবে? তবে স্বেচ্ছায় যেতে চাইলি কেন? কেন কথার মানে নেই, নিজেরাই তো বলো, মা বড় নির্বোধ, কেঁদে কেঁদে মরো, আপনি ভাবিয়া দেখো কার ঘর করো। তবে ভুবনেশ্বরী এতেও চৈতন্য লাভ করেনি। বলেছিল, আমার তো তবু এ পাড়া ও পাড়া, তোর মতন 10-20 ক্রোশ দূরে নয়। কথা শেষ হয়নি। এই সময় আর বাঁধ রাখতে পারেনি সত্য। হাপুস নয়নে কেঁদে ফেলে বলেছে, একটা মাত্র মেয়ে আমি তোমাদের, চোখ ছাড়া দেশ ছাড়া করে এক অগঙ্গার দেশে বিদেয় করে দিয়েছ। মায়া মমতা থাকলে পারতে তা? এই তো পুণ্যি মোটে 1 বছরের ছোট আমার চেয়ে, দিব্যি ড্যাং ডেঙিয়ে বেড়াচ্ছে, আর আমায় সেই কোন কালে পরগোত্তর করে দিয়ে তা না দিলে পারতো কেউ আমায় গলায় গামছা দিয়ে টেনে নিয়ে যেতে? বাবা মেয়ে বলে মায়া করেননি, গৌরীদান করে পুণ্যি করেছেন, আমারও নেই মায়া মমতা। নির্মায়িক বাপের নির্মায়িক মেয়ে। বলেই হঠাৎ মাটিতে উপুর হয়ে পড়ে ডুকরে ডুকরে কেঁদেছে দীর্ঘ সময় ধরে। তবু শ্বশুর বাড়ি যাওয়া রদ হয়নি। রামকালী আর রামকালীর মেয়ে দুজনেই সমান। দুজনের মতেই কথা যখন দেওয়া হয়ে গেছে, তখন আর নতুন বিবেচনা চলে না। বাপের আড়ালে আর মায়ের সামনে আলোচনার ঝড় বয়েছিল। এবারের পালা এই। এবারে মোটামুটি সত্যর আড়ালেই। শুধু সদু বলেছিল, ধন্যবাদ তোমাকে বউ, নমস্কার, ছিছিক্কার দেব না পায়ের ধুলো নেব ভেবে পাচ্ছি না। সত্য এর উত্তরে নিজেই হেঁট হয়ে সদুর পায়ের ধুলো নিয়ে হেসে বলেছিল, দুগ্গা দুগ্গা, গুরুজন তুমি, ছিছিক্কারি দাও বরং, জন্মাবধি যা পেয়ে আসছি। সত্যর মধ্যে যে বিরাট সমুদ্রের আলোড়ন চলছে, তা কি সত্য লোকের সামনে মেলে ধরবে? হ্যাঁ, সমুদ্রের আলোড়নই। তবু বাপ চলে যাবার পর ভেঙে পড়েনি সে। যথারীতি তারপরই তেল সলতে নিয়ে বসেছে পিদিম সাজাতে।
তারপর ঘাটে গেছে, গা ধুয়ে কাপড় কেচে মস্ত ঘড়াটা ভরে এনে দাওয়ায় বসিয়ে ভিজে কাপড়েই ঠাকুর ঘরে সন্ধে দেখিয়ে, শাঁখ বাজিয়ে, তুলসী মঞ্চে জল দিয়ে, শুকনো কাপড় পরে রাত্রিরের রান্নার ব্যবস্থা করতে বসেছে। রাত্রিরের রান্নাটা সত্যই করে আজকাল। সদুকে বলে বলে এ অধিকার অর্জন করেছে সে। শুধু রান্না করতে করতে যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল তার, ফাল্গুনের শেষ থেকে বৈশাখের মাঝামাঝি আসতে কদিন লাগে কিছুতেই হিসেব মেলাতে পারেনি। তার কোনো সাক্ষী নেই। কিন্তু সত্যর জীবনে কি সেই বৈশাখের মাঝামাঝিটা দেখা দিয়েছিল আনন্দের মূর্তি নিয়ে, আলো ঝলমলে উজ্জ্বল মূর্তি নিয়ে? না, সে দেখা পায়নি সত্য। পুণ্যির বিয়েতে যাওয়া হয়নি তার। ঠিক সেই সময় এলোকেশী রক্ত আমাশায় পড়ে মরতে বসেছিলেন। আর কাঁথা মুড়ি দিয়ে পড়ে থাকা মানুষটাই খিঁচিয়ে উঠে বলেছিল, কি বললি সদু? বাপের বাড়ির লোকের সঙ্গে যাবে বলে নাচছে হারামজাদি। বাপ যখন সোহাগ করে নিতে এসেছিল তখন যাওয়া হলো না, এখন আমি মরতে বসেছি। বলে দিকে যা, যাওয়া হবে না। যে নিতে এসেছে ধুলো পায়ে বিদেয় হোক। মামি মরতে বসেছে বলে যে সদু ছেড়ে কথা কইবে তা কিন্তু করেনি। ঝংকার দিয়ে বলেছিল সে, তারা তোমার লোককে টাটের শালগ্রামের মতন পাদ্য অর্ঘ্য দিয়ে বসিয়ে খাইয়ে মাখিয়ে আর এক পোটলা জিনিস দিয়ে বুক ভরিয়ে বিদায় দিলে, আর তুমি তাদের লোককে ধুলো পায়ে বিদায় দেবে? তা ভালো, মুখটা খুব উজ্জ্বল হবে। কিন্তু আমি বলি কি, 2-10 দিনের জন্য পাঠিয়েই দাও, ছেলে মানুষ। তাছাড়া শুনেছি ওই পিসি চিরকালের খেলুড়ি। এলোকেশী চি চি করে বলেছিলেন, তবে বল যেতে, তুমি বা থাকবে কেন? তুমিও বিদেয় হও। শুধু যাবার আগে একখানা ছুরি এনে আমার গলায় বসিয়ে দিয়ে যাও। সদু ছুরি দেয়নি, নিজেও বিদেয় হয়নি, শুধু সত্যর যাওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু মস্ত বাদ সাধল নবকুমার। হঠাৎ পুরুষকর্তার ভূমিকা নিয়ে বেশ সোচ্চারে ঘোষণা করে বসল, যাওয়া টাওয়া হবে না কারুর। আমার মা মরছে, আর লোকে এখন খুড়তুতো পিসির বিয়ের ভোজ খেতে ছুটবে? বলে দাও সদুদি, সে গুড়ে বালি, যাওয়া বন্ধ থাক। নবকুমারের ঘোষণায় কর্তাগিন্নি পরম পুলকে নির্লিপ্ত সেজে বললেন, আমরা আর কি বলবো, নবা যখন। তবু সদু চেষ্টা করেছিল, বলেছিল, সব সময় বুঝি নবার কথাতেই ওঠো বসো তোমরা? কিন্তু কাজ হয়নি। এলোকেশী সাপ মন্নি দিয়ে ভূত ভাগিয়েছিলেন। সত্যবতী বলেছিল, আমি বাবাকে কথা দিয়েছিলাম বিয়েতে যাব। নবকুমার সদু মারফত সে কথা শুনে জবাব দিয়েছিল, সমাজে আমাদের মুখটা হেট হয় এই যদি কেউ চায় তো যাক। সদু ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হেসে ফেলে বলেছিল, খুব তো বিজ্ঞের মতন কথা বলছিস। আসল ব্যাপারটা কি বল দেখি? বউকে তো এখনো ঘরে পাসনি, তবু এত মন কেমন? সদুর এই কথায় হঠাৎ নবকুমারের কর্তাত্তি ঘুচে গিয়েছিল। যা বলে ঝপ করে সরে গিয়েছিল। বোধ করি এই কথাও ভেবেছিল সদুদি কি অন্তর্যামী। কিন্তু শেষ পর্যন্ত সত্যবতী বেঁকে বসল। সদু যখন বহু চেষ্টায় রফা করেছিল নিমন্ত্রণ রক্ষা করতে নবকুমার যাবে, সেই সঙ্গে বউও যাবে 3টে দিনের করারে, বরকনে বিদেয় হবে, ওরাও চলে আসবে, তখন সত্যবতী হঠাৎ বলে বসল, দরকার নেই আমার এই এক মুঠো ভিক্ষের। 3 দিনের মধ্যে তো পাড়া ভেসে যাক, বাড়ির সব লোকগুলোর মুখও দেখে ওঠা হবে না। সে যাওয়ায় লাভ, লোকে শুনবে সত্য এসেছিল, সত্য চলে গেছে। ছি! দেখো কথা, ভাত পায় না গয়না চায়, মুষ্টি ভিক্ষে যে জুটছিল না, তবু বিয়েটাও তো দেখতে পাবি। থাক, নাই দেখলাম, যার নেমন্তন্ন রক্ষের কথা সে যাক। সে আর গিয়েছে, সদু মন্তব্য করে, এবং ঠিকই করে। নবকুমার জোর হাতে বলে,
রক্ষে করো বাবা। অতএব শেষ রক্ষে করেন নীলাম্বর। তিনি রামকালীর প্রেরিত লোকের হাতে পত্র দিয়ে দেন, নবকুমার বাবা জীবনের গর্ভধারিণী মৃত্যুসজ্জায়, সে কারণ কাহারও যাওয়া সম্ভবপর হইল না। পত্রবাহকের হাতে লৌকিকতা বাবদ 2 টাকা পাঠালাম। রামকালী সেই পত্র পেয়ে দীর্ঘ সময় চুপ করে থেকে আসতে বলেছিলেন, ও টাকা দুটো তুই জলপানি খাস রাখু। আর শোন, বাড়ির মধ্যে বলে দিগে যা, সত্যর শাশুড়ি মরো, তাই আসা সম্ভব হলো না। তারপর যথানিয়মে বিয়ে হয়ে গেছে। বৈশাখ কেটেছে, জ্যৈষ্ঠ আষাঢ় সব কেটে গেছে। রামকালী তার জামাতা বাবা জীবনের গর্ভধারিণীর মৃত্যু সংবাদ পাননি। এই না পাওয়াটা কি একটা মরুভূমির রুক্ষ বাতাসের মতো, যে বাতাস সমস্ত কোমলতা আর সরসতা মুছে নিতে পারে? নইলে রামকালী আস্তে আস্তে এমন নীরস কঠিন হয়ে গিয়েছেন কেন? কেন বেহাইয়ের সঙ্গে ভদ্রতা রক্ষা হিসাবে বেহানের কুশল সংবাদ প্রার্থনা করেননি? কেনই বা ভেবেছেন মেয়ে আনার জন্য হ্যাংলামি করার মধ্যে অগৌরব আছে? অন্তপুরের মধ্যে একখানি বিচ্ছেদ ব্যাকুল মাতৃহৃদয় যে রামকালীর এই কাঠিন্যের সামনে মুখ বেদনায় স্তব্ধ হয়ে পড়ে আছে, সেটা বোঝবার ইচ্ছে হয়নি কেন রামকালীর? রামকালী কি ভেবেছিলেন এবারও সেই 1 ফোঁটা মেয়েটাই বাপের কাছে অহংকারের পরিমাপ দেখিয়েছে? দৃঢ়তার অহংকার, কাঠিন্যের অহংকার। বলতে চেয়েছে, দেখো আমিও কম যাই না। এই অভিমানাহত পিতৃহৃদয়টি এই অন্ধকারে দিশেহারা হয়ে চুপ করে থেকেছে আর ভেবেছে, দেখা যাক। কিন্তু কতদিন দেখবেন রামকালী? অসমবয়সী এই 2 মানুষের দাবা খেলার চালের অবসরে কত ব্যাপারই ঘটে গেল। যে ব্যাপারের একটা ঘটলেও মেয়ে বাপের বাড়ি ছুটে আসতে পারে, কিন্তু বলা তো চাই। মেয়ের বাপ গলায় বস্তর দিয়ে আবার আর্জি পেশ করবে তবে তো। তা করছেন না রামকালী। অতএব আরও একবার বর্ষা, শরৎ, শীত, বসন্ত পার হয়ে গেল নিজস্ব নিয়মে। নীলাম্বর বারুদ যে নিত্য নিয়মে সন্ধ্যা গায়ত্রী, আহ্নিক পুজো ইত্যাদি সেরে গৃহদেবতা নারায়ণশিলার প্রসাদী বাতাসা 2খানি মুখে দিয়ে জল খেয়ে হাঁক দিলেন, সদু আজ আর আমার জল খাবার গোছাস নে, শরীরটা তেমন ভালো নেই। সদু 2টি চাল ভাজায় তেল নুন মাখছিল মামার জন্য। ঘরে ক্ষীরের তক্তি আছে, আছে নারকেল কোড়া, ওতেই হবে। আজকাল আর রাত্রে বেশি কিছু খান না নীলাম্বর। মামার কথায় বেরিয়ে এসে বলে সদু, কেন শরীরে আবার তোমার কি হলো মামা? কি জানি, কেমন খিদে নেই। বলে যথারীতি বেনিয়ানটি গায়ে এঁটে আলোয়ান কাঁধে ফেলে নিত্য নিয়মিত রাত চড়তে বেরিয়ে যান নীলাম্বর। সত্যবতী ঘর থেকে বেরিয়ে এসে বলে, শরীর খারাপ যদি, ঠাকুর আবার এই শীতের রাত্রিরে বেরোলেন কেন ঠাকুরজি? কেন বেরোলেন তুই নিজে জিজ্ঞেস করলেই পারতিস বউ। শোনো কথা, আমি কথা কই। ও তা বটে, বলে সদু মুখ টিপে হাসে। সত্য হঠাৎ সদুর হাত চেপে ধরে সন্দিগ্ন স্বরে বলে, আচ্ছা ঠাকুরজি, ঠাকুর বেড়াতে বেরোলেই তুমি অমন হাসো কেন বলো তো? কোথায় যান? ও মা, হাসি আবার কখন? যান বোধ হয় দাবা পাশার আড্ডায়। তা শরীর খারাপ হলেও যেতে হবে? ঝড় বৃষ্টি বজ্রাঘাত কোনো মতেই কামাই চলবে না? বারণ করতে পারো না তোমরা? বারণ? ও বাবা, ও আকর্ষণ জমের আকর্ষণের বাড়া। আমি ঠাকুরের সঙ্গে কথা কইলে ঠাকুরের ওই মারাত্মক নেশা ছাড়িয়ে দিতাম। তা সেই চেষ্টাই নয় করিস? নিজে বলতে না পারিস, বরকে দিয়ে বলাস। সে উপযুক্ত ছেলে, বাপের এই বদনেশা যদি ছাড়াতে পারে। সদু এবার হাসি চাপে না, হাসে। কথাটা যে সত্যর মনে লাগলো তা নয়, বরং সদুর কথার মধ্যে সে একটা প্রচ্ছন্ন কৌতুকের আভাস পেল। তার শ্বশুরের এই আড্ডার আকর্ষণটা যে ঠিক দাবা পাশার আড্ডা নয়, এই সন্দেহই বদ্ধমূল হলো।
রাত্রে তাই ঘরে ঢুকেই প্রথম ওই কথাটাই পারে সত্য। আচ্ছা, রোজ রাত্রিরে ঠাকুর কোথায় যান বলো তো? হ্যাঁ, কিছুদিন হলো রাত্রির অধিকার পেয়েছে সত্য, সদুরই প্রচেষ্টায়। আর সদুর প্রচেষ্টাটা নবকুমারের প্রতি করুণাতেই, নইলে বউ তো কিছুতেই হেলে দোলে না। নববধূর স্বপ্নে বিভোর নবকুমার অবশ্যই এই হেন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। তাই থতমত খেয়ে বলে, কোথায় আবার? তুমি জানো না? জানলে তোমায় শুধোতাম না। বাপ গুরুজন, তার কথা নিয়ে আলোচনা না করাই ভালো। গুরুজনের নিন্দে করাই না হয় ভালো নয়, গুরুজনের কথা মাত্রই কওয়া দোষ? তা এ তো নিন্দেরই কথা। বামুনের ছেলে হয়ে বাগদিপাড়ায় যাওয়া, তাদের হাতের পান জল খাওয়া, এসব কি আর খুব গুণের কথা? বাগদিপাড়ায় যাওয়া, তাদের হাতে পান জল খাওয়া। সত্যকে যেন তার স্বামী হঠাৎ ধরে ধোবার পাটে আছাড় মারল। সত্য তাই থতমত খায়, বলে, ও কথার মানে? সত্তর বয়সের দিকে তাকায় না নবকুমার। বউ সকল জ্ঞানের আধার হবে এইটাই তার ধারণা। তাই উদাস গলায় বলে, মানে যদি না বোঝো তো নাচার, বাপের সম্পর্কে স্পষ্ট করে আর কি বলবো? কথায় বলে পিতা স্বর্গ পিতা ধর্ম, নইলে পথে ঘাটে যখন উল্লাসী বাগদিনীকে দেখি তখন কি আর রাগে ব্রহ্মাণ্ড জ্বলে যায় না? কিন্তু কি করব, মনকে প্রবোধ দিতেই হয়, ভাবতে হয় যতই হোক মাতৃতুল্য। পূজনীয় পিতৃদেব সম্পর্কে কিছু বলবো না বলেও সবটুকুই বলে ফেলে নবকুমার নিশ্চিন্ত হয়ে স্ত্রীকে সমাদর করে কাছে টানতে যায়। কিন্তু এ কি, নিত্যকার প্রফুল্ল প্রতিমা সহসা প্রস্তর প্রতিমায় পরিণত হলো কেন? সত্যিই সত্যর সর্বশরীর যেন পাথরের মতোই কঠিন হয়ে উঠেছে। আর সেই শরীরের মধ্যেকার মনটা, সেই মনটাও কি কাঠ হয়ে উঠল অজানিত একটা ভয়ে? হ্যাঁ, ভয়। অনেক অনেক দিন আগে বালিকা সত্যর নিঃশঙ্ক চিত্ত যেমন ভয়ে কাঠ হয়ে গিয়েছিল কাটোয়ার বউ শঙ্করীর সম্পর্কে এক অজানা অন্ধকার লোকের বার্তা শুনে, তেমনি ভয়। কিন্তু সেদিন ছিল শুধুই অন্ধকার, শুধুই ভয়। কিন্তু আজ সেই অন্ধকারের মাঝখানে জ্বলে উঠেছে একটা তীব্র বিদ্যুৎ শিখার চোখ ধাঁধানো আলো। আজকের সত্য সেদিনের অবোধ বালিকা নয়, সংসার তত্ত্বের অনেক কিছুই তার জানা হয়ে গেছে। তাই ভয়ের গাঢ় অন্ধকারের মাঝখানে দপদপ করে জ্বলে উঠছে ঘৃণার বিদ্যুৎ শিখা। বার দুই চেষ্টার পর নবকুমার হতাশ হয়ে বলে, হলোটা কি তোমার? সারা দিনের পর দুটো সুখ দুঃখের কথা কইব, একটু হাসি আনন্দ দেখব, এই আশায় হাঁ করে থাকি। সত্য রুদ্ধস্বরে বলে, হাসি আনন্দ তো কুমোর বাড়ির হাঁড়ি কলসি নয় যে ফরমাস দিলেই পাওয়া যায়। হাসি আনন্দের মতন মন না থাকলে? তা এতে আর তোমার এত মন খারাপের কি আছে? আমি তো আর কোনো বাগদিনীর সঙ্গে ভালোবাসা। থামো থামো। তীব্র ধিক্কারের স্বর ছড়িয়ে পড়ে বদ্ধ ঘরের দেওয়ালে দেওয়ালে। শীতের রাতের সুবিধে একটু বা গলা খুলে কথা কোয়া চলে। আর সত্যি কথা বলতে সত্য এমন কিছু লজ্জাবতী বউ নয়। গলার শব্দ তার যখন তখন শুনতে পাওয়া যায়। ধিক্কার দিয়ে সত্য গায়ের কাঁথাটা টেনে গলা পর্যন্ত ঢেকে ওদিকে মুখ করে শুয়ে বলে, ওই ঘেন্নার কথা নিয়ে হাসি ঠাট্টা করতে লজ্জা হয় না তোমাদের? আমি কিন্তু এই স্পষ্ট বলে দিচ্ছি, এরপর থেকে যদি ঠাকুরকে আমি ছেদ্দা ভক্তি না করতে পারি তো দুশো না আমায়। এরপর নবকুমার কথা কইবার চেষ্টায় ব্যর্থ হয়ে মনে মনে নিজেকে গালাগাল দিতে থাকে। ছি ছি, কি একটা গাধা সে! বললেই হতো বাবা কোথায় যায় আমি জানি না, বউকে তো সে চেনে, ভালো মেজাজে আছে তো গঙ্গা জল, মেজাজ বিগড়ে গেল তো আগুনের খাপড়া। বাবা কি যে এক বজ্ঞা মেয়ে! কবে একদিন সেই নবকুমারের কি একটা মিথ্যে কথা ধরে ফেলে, একেবারে 5 দিন কথা বন্ধ। অবশেষে নবকুমার নিতাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে একটা শাস্ত্রের শ্লোক আউড়ে বোঝায় পরিবারের সঙ্গে মিথ্যে কথায় পাপ নেই, তবে বউয়ের মুখের কুলুপ খোলে।
অবশ্যই শাস্ত্রবাক্য মেনে নিয়ে নয়, মুখ খোলে প্রতিবাদের মুখরতায়। সেদিন তেজের সঙ্গে বলেছিল সত্য, থাক থাক, আর শাস্ত্রা ওড়াতে হবে না। যে শাস্ত্রে বলে মিথ্যে কথায় পাপ নেই, সে শাস্ত্রে আমার অরুচি। পরিবার বুঝি একটা মানুষ নয়, ভগবান বাস করে না তার মধ্যে? এরপর আর তোমাদের কোন কথা মন প্রাণ দিয়ে বিশ্বাস করব আমি? সে যাই হোক, তবু ঝগড়ার সূত্রেও কথার দরজা খুলেছিল। এবার আবার কি না জানি হয়। আর সত্য, সে ভাবছিল, ছি ছি, এই চরিত্র তার শ্বশুরের, যাকে ঠাকুর বলে সম্বোধন করতে হয় তাকে। চরিত্রের অন্য বহুবিধ ত্রুটি সে দেখেছে শ্বশুরের। নীচতা, ক্ষুদ্রতা, স্বার্থপরতায় গিন্নি এলোকেশির থেকে কিছু কম যান না তিনি। এ যাবৎ সে সবই মনে মনে মেনে নিয়েছে সত্য। আর ভেবেছে, ত্রিসংসারে আমার বাবার মতন আর কজন হবে। কিন্তু এ কি, এ যে ঘৃণায় লজ্জায় সমস্ত রক্তকণা ছি ছি করে উঠছে। এই বয়সে এই প্রবৃত্তি! আর সবচেয়ে আশ্চর্য কথা, এরা সে কথা সবাই জানে, অথচ সত্য নির্বোধ, সত্য ন্যাকা। তাই এতদিন দেখেও শ্বশুরের এই রাত চড়ার অর্থ কোনোদিন আবিষ্কার করার চেষ্টা করেনি। সত্যরা ঘুমিয়ে পড়ার অনেক পরে যে তিনি বাড়ি ফেরেন, এই কথা তো বরাবরই দেখেছে। তার মানে বোঝেনি? না না, এ শ্বশুরকে সে ছেদ্দাভক্তি করতে পারবে না, তাতে সত্যকে যে যাই বলুক। হঠাৎ সত্যর সর্বশরীর আলোড়ন করে প্রবল একটা কান্নার উচ্ছ্বাস আসে। আর এই দীর্ঘকাল পরে বাপের ওপর তীব্র অভিমানে হৃদয় বিদীর্ণ হতে থাকে তার। এই সংসারে এসে অনেক নীচতা, অনেক ক্ষুদ্রতা, অনেক হৃদয়হীনতা দেখেছে সত্য। সবই এদের অশিক্ষা কুশিক্ষার ফল বলে সহ্য করে নিয়েছে। কিন্তু আজকে এই একটা বুড়ো লোকের চরিত্রহীনতার নোংরামি তাকে যেন আছড়ে আছড়ে মারছে। তাই যে সত্য শত উৎপীড়নেও কখনো কাঁদে না, সে আজ কেঁদে বালিশ ভিজিয়ে বলতে থাকে, বাবা, বাবা গো, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে আমি তোমার। না দেখে শুনে এমন ঘরেও দিয়েছিলে। এত তুমি বিচক্ষণ, আর এই তোমার বিচার? অনেকক্ষণ কেঁদে কেঁদে একসময় ঘুমিয়ে পড়ে সত্য। কিন্তু রাতে কম ঘুমিয়েছে বলে সকালবেলা পর্যন্ত ঘুমোবে, এত সুখ তো আর বউ মানুষের ভাগ্যে জোটে না। যথারীতি ভোরে উঠে স্নান শুদ্ধ হয়ে নারায়ণের ঘরের গোছ করতে ঢুকলো সত্য ভারাক্রান্ত মনে। আর অভ্যেস মতো চন্দন পাটাখানা টেনে নিয়ে চন্দন ঘষতে গিয়ে কথাটা একটা বিদ্যুৎ শিহরণ এনে দিল ওর মধ্যে। সত্যর এই যত্ন করে চন্দন ঘষা, ফুল তুলসী বাছা, ধূপ ধুনোয় ঘর ভর্তি করে তোলার মূল্য কি? এসব উপকরণ নিয়ে পুজো করবেন তো এখন নীলাম্বর বাণিজ্য। তার আবার কাশির ধাত বলে প্রাতঃস্নান করেন না। মুখ হাত ধুয়ে তসর ধুতিখানা জড়িয়ে এসে পুজোর আসনে বসেন। কিন্তু স্নান করলেই বা কি? দেহ মন আত্মা সবই যার অসুচি, স্নানে আর কি শুদ্ধ হবে সে? হাত গুটিয়ে চুপ করে বসে থাকে সত্য হাঁটুতে মুখ রেখে। ফুল তোলা হয় না, তুলসী চয়ন হয় না। অনেকক্ষণ পরে সৌদামিনী কি কাজে এদিকে এসে থমকে দাঁড়িয়ে পড়ে বলে, কি হলো বউ, অমন করে বসে যে? সত্য অবশ্য নির্বাক। সদু ব্যগ্রভাবে দরজার চৌকাঠ অবধি এগিয়ে এসে বলে, শরীর খারাপ করছে? সত্য মাথা নাড়ে। তবে বাপের বাড়ির জন্য মন উতলা হচ্ছে বুঝি? সত্যি, কত কাল হয়ে গেল। সত্য হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে ওঠে, বাপের বাড়ির জন্য মন উতলা হতে কখনো দেখেছ ঠাকুরজি? তাই বলছো? সদু তার বড় ননদ, তবু এটুকু প্রশ্রয় তার কাছে আছে। সদু হেসে ফেলে বলে, তা দেখিনি বটে, তাহলে বরের সঙ্গে কোদল? বকো না ঠাকুরজি, অত তুচ্ছ ব্যাপারে তোমাদের বউ হারে না। আমার মন ভালো নেই, আজ থেকে পুজোর ঘরের কাজ আর আমি করব না। সে কি কথা বউ? ওই কথা ঠাকুরজি, গুরুজনের কথায় বলতে কিছু চাইনি।
কিন্তু ঠাকুর এসে পুজোর আসনে বসবেন মনে করে পুজোর গোছ করবার প্রবৃত্তি আমার হরে যাচ্ছে। ও কি সর্বনেশে কথা বউ, মামির কানে গেলে আস্ত থাকবি? এই সংসারে আর আস্ত থাকবার বাসনা আমার নেই ঠাকুরজি। শুধু প্রমাদ গুণে। এ আবার কি কথা রে বাবা? এর মূল কারণ যে সত্যর কালকের সেই শ্বশুর সম্পর্কিত প্রশ্ন, তাতে আর সন্দেহ নেই। বোধ করি প্রশ্নের উত্তর তার জানা হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে এই রণমূর্তির সঠিক সম্বন্ধ অনুমান করতে পারে না সদু। পারবার কথাও নয়। সদুর অনেক বয়স হয়েছে, এসব ব্যাপার তার কাছে কিছুই নয়। আশেপাশে অহরহ দেখতে দেখতে হাড় মাস কালি। কাজেই নিজের স্বামী পুত্র ব্যতীত আর কারো চরিত্রহীনতায় যে এত বিচলিত হওয়া সম্ভব, এ সদুর বোধের বাইরে। কিন্তু অন্য বিষয়ে সদু বুদ্ধিমতী, তাই এ কথা নিয়ে বেশি বাজাবাজি না করে বলে, আচ্ছা বেশ, আমি চট করে চানটা সেরে এসে গুছিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। রাগ করো না ঠাকুরজি, আমার মন কিছুতেই নিচ্ছে না, তাই তোমার কি কি কাজ আছে দেখিয়ে দাও, আমি করছি। বলে সত্যি পুজোর ঘর থেকে বেরিয়ে আসে সত্য। কিন্তু পুজোর ঘরের তুলসী চন্দনের দায় না হয় সদু সামলালো। বধূ জনচিত আরো যে একটা কাজ রয়েছে সকালবেলাকার, সে দায় কে সামলাবে? সকালবেলা জল মুখে দেবার আগে শ্বশুর শাশুড়ির পদবন্দনা সত্যর নিত্যকর্ম পদ্ধতির একটি অঙ্গ। এলোকেশই শিখিয়েছেন সদু মারফত। সত্য অবশ্য সে শিক্ষা মেনেই চলেছে এ যাবৎ, কিন্তু আজ সত্যর ভয়ানক এক দুঃসাহসিক সংকল্প। আস্ত তাকে না থাকতে হয় তাও ভালো, তবু এই অপবিত্র মানুষটার পায়ের ধুলো মাথায় নেবে না সে। গুরুজন, তার কি করা যাবে? গুরুজন যদি ইতরজনের মতো আচরণ করে। এলোকেশীয় নিত্য সকালবেলা স্নান সেরে এসেই পুজোর ঘরে ঢোকেন। সাংসারিক কাজের তো কোনো দায় নেই। সদু আছে, বউ আছে, আর এলোকেশীর কাছে দেবদ্বিজে পরম ভক্তি। নীলাম্বর সারা সকাল ওইখানেই থাকেন, চণ্ডীর পুঁথি পড়েন, মহিম্নস্তব আওড়ান। কর্তাগিন্নির যাবতীয় বিশ্রাম ভালাপ এখানে, কারণ সে আলাপের যেটা প্রধান সময়, সে সময়টা তো এলোকেশীর হাতের বাইরে। মশারি বক্তৃতার উপায় কোথায়? তা এখানে রোজ একত্রে দুজনকে প্রণাম করে যায় সত্য। কিন্তু আজ আর সত্যর দেখা নেই। এলোকেশী কিছুক্ষণ পর সদুকে ডেকে বিরক্তিব্যঞ্জক স্বরে বলেন, আজ আর নবাব নন্দিনীর দেখা নেই যে, গেলেন কোথা? ব্যাপার বুঝতে সদুর দেরি হয় না, এবং বউয়ের এই বেখাপ্পা গোঁয়ে একটু বিরক্তই হয় সে। তবু সামলে নিয়ে বলে, যাবে আর কোথায়, ওই তো ওই দিকে, বলে কল্পিত ওদিকের দিকে তাকায় সদু। এলোকেশী বলেন, ছেদ্দায় অছেদ্দায় দৈনিক একবার শ্বশুর শাশুড়ির পায়ে মাথাটা নোয়ানো, আজ থেকে বুঝি সে বরাদ্দ বন্ধ? নীলাম্বর মহিম্নস্তবের মাঝখানে উৎকর্ণ হয়ে ওঠেন। ততক্ষণে সদু হাওয়া। ওখানে গিয়ে ত্রস্তে ব্যস্তে বলে, কি রে বউ, এখনো পেন নামটা ঠুকে আসিসনি বুঝি? সত্য হাতের কাজ সেরে উদাস মুখে বসেছিল। ঘাড় না ফিরিয়েই বলে, না। শাশুড়ির টনক নড়েছে, যা যা চট করে সেরে আয়। যেন ভুলে গেছে সত্য, তাই মনে পড়িয়ে দেওয়া। সত্য গম্ভীরভাবে বলে, দুজনে একত্রে বসে একজনকে পেনাম করলাম, একজনকে করলাম না, ভালো দেখায় না। ঠাকুরন এদিকে আসুন, তখন হবে। সদু এবার বিরক্তি গোপন করে না, বলে, তোর আবার বড্ড বেশি বাড়াবাড়ি বউ। স্বভাব দোষ আর কটা বেটা ছেলের নেই? তালুই মশাইয়ের মতন দেব চরিত্র কি আর সবাই? তা বলে স্বভাব দোষের অপরাধে শ্বশুরের পাওনা পেন নামটা রদ হয়ে যাবে? বাবার কথা তুলে কাজ নেই ঠাকুরজি, তবে আমার যাতে মন নেয় না সে কাজ আমি করতে পারি না। এক হিসেবে উনি তো পতিত, শালগ্রামের পুজো ওর দ্বারা হওয়াই উচিত নয়। বলে সত্য জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, বোধ করি মানসিক উত্তেজনাতেই। সদুর কিছুক্ষণ আর বাকশক্তি থাকে না। খানিক বনে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বলে, তোর মতো লেখাপড়া শিখিনি বউ, এত কথা বোঝবার ক্ষমতা নেই। আমি সার বুঝি, যে যা করে করুক,
আমার কর্তব্য আমি করে যাব। মনে অভক্তি পুষে ভক্তি দেখানোটাই কি কর্তব্য ঠাকুরজি? সধু চট করে এই কথার উত্তর দিতে পারে না। কি যেন একটা বলতে যায়, কিন্তু ইত্য অবসরে পিছনে এসে দাঁড়িয়েছেন বাঘিনী। মনের মধ্যে তার সন্দেহের ধোঁয়া, যেন বুঝেছেন কিছু একটা হয়েছে। বাঘিনীর মতোই হাঁক করে রঙ্গস্থলে পড়েন তিনি। কর্তব্য অকর্তব্যের কথা কি হচ্ছে রে সধু? সধু চুপ, সত্য চুপ। এলোকেশী ফের প্রশ্ন করেন, মুখে কথা নেই কেন? কি সলা পরামর্শ হচ্ছিল দুজনে শুনি? তুই সধু আমার খাবি পরবি আর আমারই বউ ভাঙাবি? কবে বিদেয় হবি তুই আমার সংসার থেকে? কথাটা নতুন নয়, এটাই এলোকেশীর কথার মাত্রা। প্রতিবাদ সধু কোনোদিনই করে না, কিন্তু আজ হঠাৎ বিচলিত স্বরে বলে ওঠে, সলা পরামর্শ আমি তোমার বউকে কোনোদিনই দিইনি মামি, সৎ পরামর্শই দিই। সত্যি মিথ্যে বই বলুক। বউয়ের অবশ্য শাশুড়ির সামনে কথা বলবার কথা নয়, কিন্তু সত্য যখন তখনই নিয়ম লঙ্ঘন করে বসে। তাই আজও ফস করে বলে বসে, সে কথা হাজারবার সত্যি, ঠাকুরজি আমাকে সৎ পরামর্শই দিতে এসেছেন, কিন্তু সে পরামর্শ আমার মনে ন্যায্য বলে না ধরলে? তুমি এদিকে এসেছো ভালোই হয়েছে। বলে সত্য মুহূর্তে হাত বাড়িয়ে শাশুড়ির পায়ের ধুলো মাথায় নিয়ে বলে, যতই যা হোক তুমি সতীলক্ষ্মী। সতীলক্ষ্মী অবশ্য প্রথমটা বেশ কিছু হকচকিয়ে যান, তারপর বলেন, এসবের মানে কি সদি? মানে বুঝতে আমিও অপারগ মামি, বউ পারে তো নিজে বুঝিয়ে বলুক। সত্যি আজ তার ভারী রাগ হয়েছে। এই আবার কি রে বাবা, তিলকে তাল করা, ডেকে অশান্তি টেনে আনা। বিশ্বভুবনে যে কথা কেউ কখনো শোনেনি, বলেনি, ভাবেনি, সেই কথা ওই এক ফোঁটা মেয়ের মাথায় আসেই বা কি করে? আর বুকের পাটা, এ যাবৎ সত্যর অনেক বুকের পাটা দেখেছে সদু, দেখে মূর্ছিত হব হব হয়েছে, কিন্তু আজকের সঙ্গে যেন কোনো দিনের তুলনাই হয় না। তা সত্যিই তুলনা হয় না, কারণ সদু চলে যেতে যেতেও শুনতে পায় সত্য বলছে, বলতে মাথা কাটা গেলেও না বলে পারছি নে। ঠাকুরের পায়ের ধুলো মাথায় ঠেকাবার প্রবৃত্তি আর আমার নেই। যতদিন না জানতাম ততদিন। কথার শেষাংশ শোনবার ক্ষমতা আর হয় না সদুর। ঝপ করে বিনা প্রয়োজনে একটা ঘোড়া নিয়ে ঘাটে চলে যায়। অনেকক্ষণ পরে ঘোড়া কাঁধে নিয়ে আস্তে আস্তে খিড়কির দরজায় দাঁড়ায়। না, কোনো শব্দ নেই, সব যেন নিথর। তবে কি একটা হত্যাকাণ্ড ঘটে গেছে? এটা শ্মশানের নিস্তব্ধতা? দাওয়ায় উঠে কিন্তু অবাক হয়ে গেল সদু। দেখে মাঝের ঘরের দরজার কাছে গোটা 2-3 গামছা বাঁধা পুটুলি, আর মামা মামি দুজনে মিলে একখানা ছেঁড়া কাপড়ে বড় একটা ধামা বাঁধছেন। ধামা অবশ্য বোঝাই কি আছে ঠিক বোঝা যাচ্ছে না। এটা অপ্রত্যাশিত। সদুর বুকের রক্ত হিম হয়ে যায়। এই সময়টুকুর মধ্যে এত গোছগাছ হয়ে গেল, আর কেনই বা হলো? এরা কি তাহলে বউয়ের সঙ্গে পেরে না উঠে দেশত্যাগী হচ্ছেন? কথাটা তাই। এ আর এক অভিনব রূপ এলোকেশী। সদুর সঙ্গে চোখাচোখি হতেই এলোকেশী বলেন, ননদ ভাজে পুণ্যির সংসার কর সদু, পাপি তাপিরা বিদায় হয়ে যাচ্ছে। সদু ঘোড়া নামিয়ে বসে পড়ে বলে, মামি তুমি কি খেপেছ? তা খেপলে জগৎ দুষতে পারবে না সদু। 10 ধর্মে সবাইকে শুধিয়ে এসো। এতেও যদি মানুষ না খেপে তো কিসে খেপে? ও তো একটা পাগল, ওর কথা আবার ধর্তব্য? পাগল? আঝারা কেউটে, তুই আর বউয়ের হয়ে ওকালতি করতে আসিস নে সদি। পুত বউয়ের ধিক্কারে জীবন বিসর্জন দিতে যাচ্ছিল। অনেক বুঝিয়ে নিবৃত্তি করে যাচ্ছি এখন গুরুপাটে, তারপর যা আছে অদৃষ্টে। জোরে জোরে গাঁটরি বাঁধতে থাকেন এলোকেশী। সদুর ইচ্ছে করছিল যে ছুটে গিয়ে বউকে বলে, ভালো চাস তো পায়ে ধরে মাপ চাই গে যা, কিন্তু জানে সে কথা বলা বৃথা। স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণ এলেও সত্যকে সমতে আনতে পারবেন না। অনেক গুণ আছে বউয়ের, কিন্তু ওই এক মহৎ দোষ, জেদ। মেয়ে মানুষের এত জেদ।
আজকের ব্যাপারটাকে সদু যেন কোনো দিক থেকেই সমর্থন করতে পারছে না, তাই চেষ্টা সে এদিক থেকেই করে। তা বাড়ি ছেড়ে তোমরা যাবে কেন শুনি? বাড়ি কি তোমার ছেলে বউয়ের? না হোক, যেখানে ওর মুখ দেখতে হবে সেখানে থাকবো না, ব্যাস। এতক্ষণে মুখ খোলেন নীলাম্বর। এ কথাটি বলেন তিনি। তা বাড়ি থেকে তো অমনি মুখে যাওয়া চলবে না, ভাত ডাল চড়িয়েছি আমি, মুখে দিতে হবে। এ যেন আপাতত সমুদ্রে বালির বাঁধ। চড়িয়েছিল সত্যি, কিন্তু রান্নাঘরের অবস্থা সম্পর্কে এখন আর কোনো জ্ঞান নেই সদুর। কাঠ পুড়ে উনুন নিভে ঠান্ডা হয়ে বসে আছে নিশ্চিত। সহসা নীলাম্বর একটা প্রবল হুঙ্কার দিয়ে মাটিতে পা ঠোকেন। ভাত ডাল এ ভিটে আমি আর জলগ্রহণ করব ভেবেছিস তুই? সদুর বুকটা ধরফর করে ওঠে। মামির সঙ্গে সে অনেক কথা চালাতে পারে, কিন্তু মামা উল্লাসীর হাতে পান জল খাওয়া ইত্যাদি করে বহু ইতিহাসই তো তার জানা। তবু তো কই ভয় মরেনি। আর ওই বউ কোথায় পেল সেই ভয় জয়ের মন্ত্র, যে মন্ত্রের জোরে স্বচ্ছন্দে বলা যায় উনি তো পতিত, শালগ্রামের পুজো করা ওর উচিত নয়। বেশি গভীরে ভাববার ক্ষমতা থাকে না শুধু। নবাটা আবার আজকেই হাটে দেরি করছে, আর এই ভয়ানক দুর্দিনে কি হাটবারও হতে হয়? শুধু কি করবে? গিয়ে বউয়ের পায়ে ধরবে, নাকি রান্নাঘরে শেকল তুলে দিয়ে কোথাও আঁচল বিছিয়ে শুয়ে থাকবে? তারই বা এত ভয় পাবার কি আছে? তার দোষে তো আর নবকুমারের বাপ মা দেশত্যাগী হচ্ছে না। সাহস দেখে কি সাহস জন্মায়? দুঃসাহস দেখে দুঃসাহস? তাই সে হঠাৎ অন্য মূর্তি ধরে। ঠিক আছে, চুলোয় জল ঢেলে দিই গে, বলে চলে যায়। আশ্চর্য আশ্চর্য, গিয়ে দেখে সত্য কিনা রান্নাঘরের দাওয়ায় বসে শাঁখ বাজছে। মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। সদুর আর সহ্য হয় না। সে বলে ওঠে, ও পিণ্ডের কাজ করে আর কি হবে? গিলবে কে? বাড়ির কর্তাগিন্নি তো সংসার ত্যাগ করছে। সংসার ত্যাগ করাও তো সোজা নয় ঠাকুরজি। সংসার ত্যাগ করতে বসে কেউ সমস্ত সংসারটাকে পুটুলি বেঁধে নিয়ে যেতে চায় না। মিছে ভাবছ, কেউ কোথাও যাবে না। উনুনে আমি কাঠ ঠেলে দিয়েছি, তুমি দেখো এইবার। তা সত্যর কথাই ঠিক। শেষ পর্যন্ত কর্তাগিন্নি দেশত্যাগের সংকল্প বর্জন করে থেকেই গেলেন। শুধু ভাত খাবার সময় একটু বেশি সাধ্য সাধনা করতে হলো সদুকে। থেকে গেলেন অবশ্য তারা নবকুমারের নির্বেদে। নবকুমার দুজনের পায়ে মাথা খুঁড়ে রক্তগঙ্গা হতে চাইল, আর মায়ের পা ছুঁয়ে শপথ করল বউকে শাসন করে দেবে। ছেলের এতটা কাতরতা সহ্য করতে না পেরেই বোধ করি ওরা এ যাত্রায় যাত্রা স্থগিত রাখলেন। আর এই এতদিনের মধ্যে কখনো যা করেনি নবু, আজ তাই করে বসল। দিনের বেলায় কথা কয়ে বসল বউয়ের সঙ্গে, কিন্তু বউকে কি বাগ মানাতে পেরেছিল নবু? বউকে খোসামোদ করে পায়ে পড়তে গিয়ে? না, এ কথা সত্যর মুখ দিয়ে বার করাতে পারেনি নবকুমার। আমার অন্যায় হয়েছে। শুধু শেষ পর্যন্ত যখন নব আত্মঘাতী হবার ভয় দেখিয়েছিল, তখন সত্য বলে উঠেছিল, ঘেন্না ধরে যাচ্ছে সবেতেই। পুরুষ না হয়ে মেয়ে মানুষ হয়ে জন্মাওনি কেন তুমি? এই বিধাতার রহস্য। বেশ, ছেদ্দাশূন্য পেন নামে যদি তোমাদের এত দরকার থাকে তো করব কাল থেকে সেই ন্যাকড়া। রাত্রে অবশ্য নবকুমারের ভিন্ন রূপ। সুন্দরী তরুণী স্ত্রীর সঙ্গে বাক্যালাপ বন্ধের দুঃসহ কষ্ট বহন করবার মতো শক্তি তার নেই। তাই যেচে বলে, মা বাপকে শুনিয়ে শুনিয়ে একটু শাসন করতে হলো, নইলে বলবে ছেলে বউকে মাথায় তুলে রেখেছে। আজ আমার কথা কইতে মন নেই, ক্ষমা দাও, বলে পাশ ফিরে শুয়েছিল সত্য। আর বেশ কিছুক্ষণ পর হঠাৎ ধর্মড়িয়ে উঠে বসে বলেছিল, আমি কলকাতায় যাব। নবকুমার চমকে বলে, কলকাতায়? কলকাতায় যাবে তুমি? এতক্ষণে বুঝতে পারছি মাথাটাই বিগড়েছে তোমার। কেন?
মাথা না বিগড়লে কলকাতায় যায় না কেউ? তোমার মাস্টারের মাথা খারাপ? মাস্টারের সঙ্গে তুলনা তোমার? তিনি বেটা ছেলে, একা যাচ্ছেন একা আসছেন, গিয়ে বন্ধুর বাসায় উঠছেন। তুমি এসবের কোনটা করবে? বেটা ছেলে আমি নয়, তুমি তো। তুমি যেতে পারবে না? তোমার সঙ্গেই যাব, বাসা করে থাকবো। তোমার সঙ্গে সঙ্গে আমি তো উন্মাদ হইনি। মা বাপ দেশ ভিটে ছেড়ে যাব কিনা কলকাতায় বাসা করতে? কেন শুনি? কেন তা শুনবে? দেখতে যাবে তোমাদের এই বারুইপুরের বাইরেও আরো জগৎ আছে। দেখে আমার দরকার? দরকার? কি দরকার তাও তোমাদের এই বারুইপুরের গর্তয় পড়ে থেকে বোঝার ক্ষমতা হবে না। নবকুমার এই কথার অর্থ ধরতে পারে না। একটা জোরালো যুক্তি জোর দিয়ে বলে, মেয়ে মানুষ কলকাতায় যাবে? জাত ধর্ম কিছু আর থাকবে তাহলে? ঠাকুরের যদি এখনো জাত থেকে থাকে, শালগেরাম নাড়ার অধিকার থেকে থাকে, তো আমারও কলকাতায় গিয়ে জাতের হানি হবে না। আবার সেই এক কথা, পুরুষের 2.5 পা বাড়ালেই শুদ্ধ, মেয়ে মানুষের তাই হবে? চামড়া দেওয়া কলের জল খেতে হবে তা জানো? খেতে হলে খাবো, সেখানের আরো 10 জন ব্রাহ্মণ সজ্জনের যা গতি হচ্ছে তাই হবে। কেন, হালদার বাড়ির মেজ ছেলে যায়নি কলকাতায়? বউ নিয়ে যায়নি। তা মরা বউকে কি আর শ্মশান থেকে তুলে নিয়ে যাবে? হালদারের ছেলে গেছে চাকরি করতে। তুমিও তাই যাবে? আমি যাব কলকাতায় চাকরি করতে? কেন নয়? তুমি যত ইংরেজি শিখেছ, এই তল্লাটে আর কেউ শিখেছে? অন্যদিন হলে নবু অবশ্যই স্ত্রীর এই স্বীকৃতিতে বিগলিত হতো, কিন্তু আজ তার প্রাণে সে সুখ নেই সে সুর। তাই বলে, শুধু বিদ্যে থাকলেই তো হবে না। তা আর কি থাকা দরকার? দরকার সাহসের। আচ্ছা, সেটা আমি যোগান দেব। কিন্তু এত বড় আশ্বাসেও কি বিশেষ কাজ হলো না। নবকুমার ক্রুদ্ধ প্রশ্ন করল, পরের চাকরি করতে যাবই বা কেন? ঘরে আমার ভাতের অভাব? দেখে শুনে চালাতে পারলে পায়ের ওপর পা দিয়ে বসে কাটিয়ে দিতে পারি, তা জানো? কি জন্যে করব দাসত্ব? বসে খাবো এ বাসনা ঘোচাবার শিক্ষে পেতেই যাওয়া দরকার। চলল অনেক কথা কাটাকাটি, আর বহুক্ষণ কথা কাটাকাটি করে নবকুমার এই কথাই ব্যক্ত করল, আমার দ্বারা হবে না, এই স্পষ্ট বলে দিচ্ছি। আমিও স্পষ্ট বলে রাখছি, কলকাতায় আমি যাব। মেয়ে মানুষ কলকাতায় গেলে আকাশের বজ্র এসে মাথায় পড়ে কিনা দেখব। কিন্তু সে দৃশ্য কবে দেখতে পেয়েছিল সত্য? তখনই কি? না, দেখতে তার আরো অনেক দিন লেগেছিল। ভিজে ন্যাকড়াকে তাতিয়ে শুকিয়ে সে ন্যাকড়ায় সলতে পাকিয়ে তবে প্রদীপ জ্বালাতে হলে সময় একটু লাগবে বই কি। ততদিনে সত্য 2টি ছেলের মা হয়েছে।